সো ওয়েলকাম ব্যাক। আমরা প্রথম গেম উইকের পরে সেকেন্ড গেম উইকের আগে আমাদের ইউজুয়াল উইকলি পডকাস্ট গেম উইক পডকাস্টে আছি। তো সাথে ফারাবি এবং সামিউল আছে অ্যাজ ইউজুয়াল। হাই হাই বল বেটারা। হাই ফারাবি। সামিউল, সামিউল কি ভাই? হ্যালো ভাইয়া, আছি। আচ্ছা। সো প্রথম গেম উইকে আমরা যারা লং টার্ম প্লেয়ার তারা সবাই ধরা টরা খাইছি কম বেশি। তো সেই ধরাটা নিয়ে ডিসকাশন। সো এটা লাগে আমার র্যাঙ্ক 5 মিলিয়ন প্লাস, আনথিঙ্কেবল। হ্যাঁ, সো এটা তো এটা নিয়ে কথা বলে লাভ নাই। মাত্র 51 পয়েন্ট। বোয়েন, ওয়াটকিন্স আর পামার দ্য মেইন কালপ্রিট, সাথে ব্রুনো অলসো। সালার লাস্ট মিনিটে গোলের কারণে কিছুটা বাঁচা গেছে, আর ব্যাক এন্ডে পোরো আর রেইন্ডার্স তো পুরা গেম উইকের একটা ফাইন্ডিং আর কি। তো আলহামদুলিল্লাহ রেইন্ডার্স ছিল। সো কোন মানে এ কারণে এই হাইপ ট্রেন যেটা গেছে সবাই রেইন্ডার্সকে নেওয়ার জন্য, সেখানে উঠতে হয় নাই, রেইন্ডার্স থাকায় প্রাইস অ্যাপ্রিসিয়েশনও করছে। তো সবাই এই গেম উইক ওয়ানের র্যাঙ্কিং নিয়ে অনেক মানে কথাবার্তা বলছে। কেউ অনেক সামনে আগায় গেছে, কেউ অনেক পিছিয়ে আগায় গেছে। সো এটা নিয়ে একটু ডিসকাস করি। হ্যাঁ, সো তো এটা হলো গিয়া এলিট 1000 ম্যানেজার্স। এলিট 1000 ম্যানেজার্স বলতে ওই ম্যানেজার্সদেরকে বোঝায় যারা লাস্ট 3 ইয়ার ধরে অ্যাটলিস্ট 100K এর মধ্যে কনসিস্টেন্টলি ছিল। সো এফপিএল এর একটা ইয়ে দেখতেছিলাম, লাইভ এফপিএল এর অ্যানালাইসিস। সো 100 গেম উইক থেকে মানে 100K এর মধ্যে ছিল লাস্ট 3 সিজন। এরকম যে ম্যানেজাররা আছে তাদের যদি আমরা র্যাঙ্কিং দেখি, তো সেই র্যাঙ্কিং দেখলে আমরা অনেকটা এরকম একটা পিকচার পাবো যে প্রথম দিকে সিগনিফিকেন্টলি ভেরিয়েন্স, তারপর গ্র্যাজুয়ালি সেই ভেরিয়েন্স একটা জায়গায় পৌঁছায়। তো শুরুর দিকে ভেরিয়েন্স থাকবে, এটা খুব ন্যাচারাল। এটার আরো বেটার ইয়ে আছে, আমি দেখাই। সো বেন ক্রিলিনের নাম আমরা সবাই জানি যারা ডবল গেম উইক এইসব জিনিসপত্র ফলো করি। তো বেন ক্রিলিনের গেম উইক ওয়াইজ ডিস্ট্রিবিউশন, সো ডিস্ট্রিবিউশন দেখলে দেখা যায় যে গেম এদিকে দেখলে আর কি সবসময় ও 100, এটা লোকে 10,000-এর মধ্যে, এটা লোকে 1,000-এর মধ্যে। তো এই ভদ্রলোক সবসময় 10,000 5,000-এর মধ্যে ছিল। তার ওর্স্ট হলো গিয়ে কখনোই 1 লাখের উপরে উঠে নাই। হ্যাঁ, সবসময় 1 লাখের মধ্যে ছিল তার এই 2012 থেকে এই পর্যন্ত, 11 থেকে এই পর্যন্ত যা। বাট স্টার্টিং দেখা যায় কোথায়, এই 5 মিলিয়ন 10 মিলিয়নের উপরে স্টার্টিং হয়। তো গেম উইক গুলা শুরু করছে, ও যখন সিজন শুরু করে লং টার্ম ভিউতে শুরু করে। অবভিয়াসলি যেহেতু শর্ট টার্ম পান টান কম থাকে, শর্ট টার্ম হিট টিটও কম থাকে, তো প্রথম দিকে অনেক পিছায় থাকে। বাট ওই লং টার্ম পার্সপেক্টিভ থাকায় সে আস্তে আস্তে কিন্তু যেই এলিট ক্যাটাগরির ম্যানেজারদের র্যাঙ্কিং সেই জায়গাতে পৌঁছে যায়। এখানেও দেখলে রাউন্ড অ্যাবাউট 14 বা 16 বা 18, এই 14 থেকে 18 গেম উইকের মধ্যেই মোটামুটি যারা হাই ক্যালিবারের ম্যানেজার, সিরিয়াস ম্যানেজার, তাদের র্যাঙ্কিংটা মোটামুটি ওই টপের দিকে, মানে একেবারে 5 লাখ বা তার উপরে ক্যাটাগরিতে আসে। তার আগ পর্যন্ত পুরো জিনিসটাই ভলাটাইল। এবং এই এই সিজনে তো এই ভলাটাইলটা আরো সিগনিফিকেন্ট হবে, বিকজ প্রত্যেকের কাছে 2টা করে চিপ আছে। তার মধ্যে একটা করে চিপ এই প্রথম 19টার মধ্যে খেলতে হবে। সো দেয়ার উইল বি লট অফ চিপস, লট অফ হিটস। চিপসের মধ্যে তো সবগুলা চিপসই আছে, বেঞ্চ বুস্ট আছে, ফ্রি হিট আছে, ওয়াইল্ড কার্ড আছে। তো সবাই সবগুলা খেলতে থাকবে শুরুর দিকে, বেসিক্যালি যারা ক্যাজুয়াল প্লেয়ার, যারা শর্ট টার্ম প্লেয়ার। তো এই ভেরিয়েন্সটা খুব সিগনিফিক্যান্ট হবে। যারা লং টার্ম প্লেয়ার তারা সম্ভবত 12-13-এর আগে খুব একটা হিটও নিবে না, বা চিপসও খেলবে না। সো এটা হলো গিয়ে আসলে মানে র্যাঙ্ক নিয়ে যারা শুরুর দিকে খুবই বদার্ড, তো তাদের জন্য একটা
ফাইন্ডিংস আর কি, যে র্যাঙ্ক নিয়ে এত বদার না হলেও চলে। আমি নিজে কম পাইছি এই কারণ না, ওভারঅল এটা নিয়ে যত ডিসকাশন হয়েছে সেই পার্সপেক্টিভ থেকে। আরেকটা হলো গিয়ে, এটা হলো গিয়ে আমাদের এফপিএল এর যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা এলিট ম্যানেজার্স এবং যারা খুব সিরিয়াসলি ফুল গেম কন্টেন্ট ক্রিয়েশন সহ খেলে, সো এখানে দেখলে দেখা যায় যে টুইটারে বেসিক্যালি এনারা অ্যাক্টিভ, টুইটার ইউটিউবে সবাই 5 লাখের উপরে, সরি 5 লাখের 50 লাখের উপরে। হ্যাঁ, কেউ কেউ তার চেয়েও বেশি আছে। বাট আমরা ওভারঅল প্রত্যেক সিজন দিয়ে দেখি এরা সব গিয়ে 5 লাখ 1 লাখের মধ্যে গিয়ে ঢুকে ইয়ার এন্ডে গিয়ে আর কি, সিজন এন্ডে গিয়ে। সো প্রথম দিকে আসলে আহ, কি বলে, এই র্যাঙ্ক নিয়ে এত ভেরিয়েশন চিন্তা করে লাভ নাই। আহ, নিজেরা যে লং টার্ম নিজের যে গেম সেই গেমেই থাকা ভালো। আর প্রথম দিকে ভালো কিছু প্লেয়ার ফ্লপ করলেও এটা ভ্যারিয়েন্স জাস্ট, ভালো প্লেয়াররা সবসময় ইভেনচুয়ালি ঘুরে দাঁড়াবে। আর খারাপ প্লেয়াররা আসলে 1-2টা ম্যাচ ভালো করবে হয়তো, তারপর আবার তার অ্যাভারেজ ক্যাটাগরিতে চলে যাবে। যদি না কোনো রেন্ডার্স এখনো প্রুভেন না, যদি না এরকম কোনো স্ট্যান্ড আউট প্লেয়ার থাকে আর কি। সো এটা হলো গিয়ে বেসিক্যালি র্যাঙ্ক নিয়ে ডিসকাশন। সো যেটা বলতেছিলাম যে আমার র্যাঙ্কের অবস্থা খুবই খারাপ। সো সেই পার্সপেক্টিভ থেকে, বাট টিম সাজানো হয়েছে লঙ্গার পার্সপেক্টিভ থেকে, যেমন 2টা ডবল ডিফেন্স আছে। এনএ4 আন্ডারলাইং ডাটা খুব ভালো একটা, খুব মানে আনফরচুনেট পেনাল্টির কারণে মিস গিয়েছে, না হলে 2টা ডবল ক্লিন শিট পাওয়া যেত। টার্কোয়েস কি ক্লিন শিট পায় নাই, তারপরও 2টা ডেফকন পয়েন্ট পাইছে। পেড্রো ক্লিন শিট পাইছে, অ্যাটাকিং পটেনশিয়াল ছিল, সেটা হয়তো হয় নাই। পামার ভেরি আনলাকি। পামারের সবচেয়ে বিরক্তিকর যেটা লাগছে, তেমন কোনো চান্সও ক্রিয়েট করতে পারে নাই। পেড্রোর চান্স ছিল, নেটোর চান্স ছিল, গোলদার মতো, কুকুরেলাও গোলদার মতো চান্স ছিল, পামারকে আসলে ওরকম ভাবে খুঁজে পাওয়া যায় নাই। ব্রুনো ফার্নান্ডেজ অলমোস্ট এক ডেফকন পয়েন্টের জন্য 2 পয়েন্ট মিস গিয়েছে, না হলে ও ডেফকন পয়েন্ট পাইতো, এবং আমার ধারণা প্রত্যেক ম্যাচে এরকম পাবে। আর্সেনালের সাথে তো অনেক অ্যাটাকিং মোডে ছিল, এই কারণে ডেফকন পয়েন্টের থ্রেশহোল্ডটা হয়তো হিট হয় না, ওটা কনফার্ম পাবে যেভাবে ও খেলে। আর এমবুয়েমো আর কুনিয়া যেভাবে খেলছে, সো অপরচুনিটি তো ও তৈরি করবেই। তো এখন লং টার্ম হোল্ড। আর্সেনাল ম্যানচেস্টারের খেলা বহু বছর পর দেখে মনে হয়েছে পরের খেলা কখন আসবে এটা দেখার মতো। তো বায়াস যদিও, তারপরও খুব হোপফুল। রেইন্ডার্স তো প্লেমেকার পুরা। ড্রুসবেরি হল 5 মিলিয়নে যা করার কথা ছিল তাই করছে, বাট দ্য ফেইলিওর ইজ বোয়েন অ্যান্ড ওয়াটকিন্স। এই দুজনের কাছ থেকে একজন তো গোল করবে এক্সপেকটেশনে ছিল। বোয়েন 2টা অসাধারণ চান্স, একেবারে ইজি চান্স পাইছিল ফার্স্ট হাফে, মিস করছে, টিমও সাফার করছে, ও আমাদের সাফার করাইছে। সো এটা অবস্থা। আমি কি এই গেম উইকের টিমে চলে যাব? ভাইয়া দেখি আচ্ছা, জি তো ভাই, কি আপনি কি চেঞ্জ টেঞ্জ আসছে বা? চেঞ্জ করবেন কোনো মনে হয় নাকি? হ্যাঁ, সো এই আমার কাছে যেটা মনে, সরি এটা না, এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো গিয়া আহ সিটির খেলা দেখে হালান্ডের মুভটা আসলে ইভেনচুয়ালি আমাদের সবাইকেই করতে হবে। বিকজ সিটি যেভাবে আগের এই 1 সিজন আগের মতো, যেভাবে আগের মতো একেবারে পাস দিয়ে দিয়ে গোল পোস্টের সামনে গিয়া অপরচুনিটি তৈরি করে, এইবার পুরো ওই রকম খেলা হয়েছে। কন্টেইন করার মতো খেলা হয় নাই। রড্রি এখনো না আসার পরও মিডফিল্ডকে অনেক স্ট্রং মনে হয়েছে। আগে তো ওই মিডফিল্ড থেকে বল রিকভার করে সামনে নেওয়া ডিফিকাল্ট ছিল। এবং 2টা গোল দিছে হালান্ড, 2টা না, আরো অ্যাটলিস্ট 2টা খুব সহজ অপরচুনিটি ছিল। একটা তো মানে অ্যাবসলিউটলি গোল, ওর জাস্ট মাথার একটু উপর লেগে বারের উপর দিয়ে চলে গিয়েছে। তো যদি এই ট্রেন্ডটা বজায় থাকে, যেটা অল সাইন শোজ বজায় আছে, তো হালান্ড তো প্রত্যেক বছর, এর আগের বারও দেখাইছিলাম যে স্টার্টিং এ খুবই ভালো করে, এবারও না করার কোনো কারণ নাই, ফিক্সচারও বেটার। তো হালান্ডের মুভ করতেই হবে যেহেতু, এবং পালানোর ব্যাপারে যেহেতু কনফিডেন্ট না, তো আমার মনে মনে হচ্ছে যে এই -4 হিট নেওয়া, এই 2-3 গেম উইকের মধ্যে এটা ডবল রিটার্ন ইভেনচুয়ালি চলেই আসবে। ওইদিকে যদি পামার হিট করে, তারপরও হালান্ডের মতো এত অপরচুনিটি, এত এই ট্যাপিং অপরচুনিটি কোনোভাবে পামার পাওয়া সম্ভব না। পামার হিট করলে 1-2টা ম্যাচে বার্স্ট করবে, বাট রেগুলার বেসিসে হালান্ডের মতো ডেলিভারি কখনোই পাবে না। আর হালান্ডকে এখন অনেক মানে কি বলে, অনেক মুভমেন্ট, অনেক ফ্লুইড দেখলাম। এর আগের সিজনের শেষের দিকে ও বোধহয় ইনজুরির কারণে
অনেক এত ফ্লুইড ছিল না, এত প্রপার জায়গাতে মুভ করতে পারতো না, এবার অনেক ফ্লুইড। সো সেই পার্সপেক্টিভ থেকে যেই হিট নেওয়া দরকার আমি নিয়ে নিছি, বেসিক্যালি কিংকে নেওয়া পামারের বদলে। এটা তো প্ল্যান করাই ছিল যে 4.5 নিয়ে আমি হালান্ডে মুভ করতে পারি জাস্ট দুইটা মুভের মাধ্যমে। সো হালান্ডকে নিয়ে নেওয়া, দুইটা সুবিধা এখানে, সেটা হলো কি শুধু হালান্ডের কভারই হলো না, 20-25% সম্ভবত এখন হালান্ডের কি বলে ওনারশিপ। ওনারশিপ। হ্যাঁ, সো একটু ডিফারেন্সিয়াল। তারপর এই গেম উইকে যেটা সমস্যা সেটা হলো গিয়ে সালার নিউক্যাসলের কঠিন মিডফিল্ড এবং ডিফেন্স হ্যান্ডেল করতে হবে। আমার কাছে আর্সেনালের কোনো প্লেয়ার নাই যে লিডসের এগেনস্টে ক্যাপ্টেন করব। ওয়াটকিন্স প্রথম ম্যাচে যেহেতু ভালো করে নাই, যদিও ব্রেন্টফোর্ডের এগেনস্টে শিওরলি গোল করবে, তারপর ক্যাপ্টেন্সি করা যাওয়ার মতো সিচুয়েশন কিনা এখনো কনফার্ম না। সো হালান্ড শিওর শট ক্যাপ্টেন, সো ক্যাপ্টেনও পাওয়া গেল, ডিফারেন্সিয়ালও হলো। যে সিগনিফিকেন্টলি পিছায় আছি সেটা একটু স্টেবিলাইজ করার মতো অপরচুনিটি হলো যদি হালান্ড একটা দুইটা গোল, একটা গোলও করে। সো ওই পার্সপেক্টিভ থেকে হালান্ডকে নেওয়া, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। বাট টিম পার্সপেক্টিভ থেকে আমি আসলে বেঞ্চ করব অবশ্যই মার্ক গুই, কিং আর ডিউসবারি হলকে। সো পিছনে 5টা ডিফেন্স নিয়ে খেলার প্ল্যান। সো টার্কোয়েস্কি থাকবে, অ্যান্ডারসন থাকবে, মুরিলো থাকবে, রেনাল্ডোকেও রাখতে চাই। রেনাল্ডো তো অলমোস্ট ওয়েস্ট হ্যামের এগেনস্টে বোনাস পয়েন্ট পাই গেছিল। আহ, সান্ডারল্যান্ডকে অনেক স্ট্রং ডিফেন্স মনে হয়েছে বার্নলির তুলনায় অ্যাটাকও অনেক স্ট্রং। রেনাল্ডো উইংও খেলে, রেনাল্ডোকে নেওয়ার প্ল্যানটাই তো এরকম ছিল যে বার্নলির ম্যাচও পাওয়া যাবে এবং সামনের ম্যাচগুলোতেও কম্পারেটিভলি ইজি ফিক্সচার। আমি যদি ফিক্সচার টিকারটা বাইর করি, হ্যাঁ, সো যদি বেস্ট 4টা টিম দেখি আমরা এই সর্টিং এ, উলভস, অ্যাস্টন ভিলা, সান্ডারল্যান্ড আর বোর্নমাউথ, এদের মোটামুটি আগামী 4-5 গেম উইক সবচেয়ে ইজি ফিক্সচার গুলোর মধ্যে একটা। সো এটাই পার্সপেক্টিভ ছিল রেনাল্ডোকে নেওয়ার। সো সেই পার্সপেক্টিভ থেকে ওকেও খেলানোর প্ল্যান। শুধুমাত্র ডিউসবেরি হল, কিং কিং এর একটা ইন্টারেস্টিং, কিং আর হামেদ ট্রায়ারের মধ্যে ডিফারেন্স, মানে আমার ইয়ে ছিল 4.5-এ। হামেদ ট্রায়ার তো একটা অ্যাসিস্টও করেছে, মাত্র 15 মিনিট খেলেছে, বাট একটা অ্যাসিস্ট করেছে ইয়ের সাথে, লিভারপুলের সাথে। বাট কিংকে চুজ করার কারণ হলো গিয়ে কিং 10 ডেফকন পয়েন্টে ছিল 76 মিনিটে। তাহলে ও ডিফেন্সিভ মিডফিল্ডে যেরকম খেলে, আমার যদি বেঞ্চ থেকে কাউকে তুলতে হয়, ও দুই তো পাবেই, আর যদি একটু স্ট্রেচ করে তাহলে হয়তো দুইটা ডেফকনও পাওয়া যেতে পারে, তো 4 পয়েন্টের পটেনশিয়াল। সো এই কারণে কিং এ মুভ করা। ট্রাউডের অ্যাটাকিং থাকলে প্রত্যেক ম্যাচে তো আর 4.5 মিনিট অ্যাটাকিং রিটার্ন পাবে না, বাট কিং এর ওই 4 পয়েন্টের পটেনশিয়ালটা থাকে। তো এই জন্য ওকে নেওয়া। আর ও যদি বেঞ্চে থাকবে, বাট ওই কভারেজের জন্য আর কি। সো আমার এটাই, হ্যাঁ, আমি ক্লোজ করলাম। আচ্ছা, আমার টিমটা দেখাই তাহলে। আমি শেয়ার দিই। আসছে। Yep. হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সিমিলার টিমই, বেশ কাছাকাছি টিম আমাদের। তা আমার সব থেকে বড় হেডেক হলো গিয়ে এবার কনসা কনসা রেড কার্ড খাওয়াতে আমার নেক্সট অগাস্ট 31, নেক্সট দুটা গেম উইক সে নাই। ভালো জিনিস না হলো। না, ইয়ে কমাইছে, একটা গেম উইক নাই। শুধু গেম উইকটি থাকবে না। ও হ্যাঁ, শুধু দুই আচ্ছা। থাকবে না, ওর ইয়ে কমাই দিছে, ও আচ্ছা আচ্ছা, যাক। আমি সাসপেনশন। এমনি অবশ্য ট্রান্সফার করতাম না, আমি রাখতাম, বিকজ আমার বেঞ্চে হলো গিয়ে গুদমুন্দুসান আছে, ও 9 পয়েন্ট দিছে আমাকে, বাট বেঞ্চে একেবারে লাস্টে ছিল। সো এটা উঠে নাই, উঠছে হলো গিয়ে স্টেভ, 1 পয়েন্ট নিয়ে উঠছে। তো এখানে মনে হচ্ছিল যে যদি গুদমুন্দুসানকে একটু আগে রাখা যেত তাহলে হয়তো এখানে আমার একটা 8-9 পয়েন্ট অ্যাড হইতো। তো এটা হয় নাই, বাট কোনো চেঞ্জ করতেছি না। আমার হালান্ড ছিল, সো হালান্ডের পয়েন্টটাও পাইছি, সালাও ছিল, সালার পয়েন্টটাও আছে। আর পালমার নিয়ে তো আমরা সবাই একটু আনহ্যাপি, পালমার আর ওয়াটকিন্স নিয়ে। সো এই দুইটাকে ফিউচারে হয়তো ওয়াটকিন্সকে লং হোল্ড করবো, পালমারকে আমি এখনো রাখতেছি, কারণ পালমারের ফিক্সচারটা মোটামুটি ভালো। পালমারের ফিক্সচারটা, এটা যদি একটু পাশে আনি, হ্যাঁ, ফরম্যাটটা ভালো। পালমারের ফিক্সচার মোটামুটি ভালো। ওয়েস্ট হ্যামের সাথে খেলা, ফুলহ্যাম, ব্রেন্টফোর্ড, ম্যান ইউ লাগে গেম উইক 5-এ দেরি আছে। তারপরের থেকে একটু ঝামেলা আছে, ওর ব্রাইটনটা ইজি হয়, বাট এরপর লিভারপুল আছে, টটেনহাম আছে। সো 5 পর্যন্ত আমি হোল্ড করব, গেম উইক 5 পর্যন্ত। এরপরে বা আমাকে হয়তো সেল করে দিয়ে তখন কোন একটা মুভ করবো, আপাতত কোন ট্রান্সফার করার ইচ্ছা আমার নাই। আর রেইনডিয়ার্স তো ছিলই আমাদের, ভ্যান্ডি ভ্যানও ভালো পয়েন্ট দিচ্ছে, দুইটা হেডার করছে, যদিও হেডার গুলা মানে গোল হইলে আরো ভালো হইতো, বাট স্টিল কোয়াইট হ্যাপি। 4.5 মিলিয়নে ভ্যান্ডি ভ্যান গুড, সমস্যা নাই।
ভ্যান ডাইকের একটু আনহ্যাপি বিকজ এক্সপেক্টেড যে ওরা ক্লিন শিট পাবে, বাট সেমিনিও যে খেলা দেখাইছে, ওই সেমিনিওর 2 গোল ওয়াজ মানে খুবই ভালো ছিল। এবং আমার কাছে লাগতেছে বর্ণমথে একটু শিফট করা উচিত আমাদের। বর্ণমথে কোনো প্লেয়ার আমার নাই, ভাইয়ারও নাই, আদনান ভাইয়ারও নাই। তো বর্ণমথের ফিক্সচার কিন্তু সামনে খুবই ভালো। বর্ণমথের ফিক্সচার ইয়াটা, আমি তো এটা বাইর করতে ভুলে গেছি। আচ্ছা, সেন্সি 50, এটা দিয়ে দেখি ডিফেন্ডারে হ্যাঁ, আসছে। টপ 3 এর মধ্যে একটা। হ্যাঁ, বোর্নমাউথের ফিক্সচার সামনে উলভসের তো সাথে খেলা এইবারই আজকে। এরপরেও আপনার মোটামুটি ম্যান সিটি সেই গেম উইক 10-এ নভেম্বরের 1 তারিখে এর আগ পর্যন্ত ওদের ফিক্সচার কিন্তু খুবই ভালো। টটেনহামটা হয়তো একটু ডিফিকাল্ট হইতে পারে, এটা ছাড়া বাকি সবই ভালো। সো আমাদের মনে হয় একটু বর্নমাউথ নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত, বর্নমাউথের কোনো প্লেয়ারকে ট্রান্সফার করা যায় কিনা। আমি যেটা ভাবতেছিলাম একটু ভালো দেখলে। বর্নমাউথের মুশকিল একটা হলো গিয়ে ডিফেন্স পুরোপুরি নতুন, তো আমরা এখনো জানি না আসলে কে পার্মানেন্টলি ডিফেন্সে খেলবে। ট্রুফার্টের পটেনশিয়াল খুব হাই, আর মিডফিল্ডটাও আসলে নতুন, এর মধ্যে আবার 2টা নতুন প্লেয়ার কিনলো বোধহয় কেবল, ওকাফোর অ্যান্ড কি কি জানি নাম দেখলাম, হুম, হ্যাঁ, অন্য লিগ থেকে। তো এই স্ট্যাবিলাইজেশনটা নিয়ে সমস্যা আসলে, কে কে খেলবে খেলবে না। বাট আপ ফ্রন্ট ইভানিলসন খুবই লো ওন্ড, এবং মানে হাই পটেনশিয়াল, ওদের টার্গেট থাকে। তো সেভেনের তো দাম বেড়ে গেছে, আরো হুম, বাড়বে। 7.1 আরো বেড়ে যাবে। সো সেভেনে স্ট্রাইকার দেখলে ইভানিলসন হেভি। হুম, ইভেন্টসের দাম এখন কত ছিল? 7। ভুলে গেছি, 7। আচ্ছা, এটা ভালো পিক হইতে পারে। লাস্ট সিজনে ইভেন্টস নিয়ে ভালো বেশ কথা হচ্ছিল যে ও হয়তো আরো ভালো আউটপুট ডিজার্ভ করে কিংবা দিতে পারবে। যদিও সেরকম হয় নাই লাস্ট সিজনে। আরো আমি নিয়েছিলাম লাস্ট সিজনে ওকে কিছু 3টা না 4টা গেম উইকের জন্য, বাট খুব একটা পয়েন্ট আমাকে দেয় নাই। পরে আবার ওকে চেঞ্জ করছিলাম, বাট তখন এবার ক্লুইভার্ট একেবারে টপ হ্যাঁ, ফর্মে, তখন ক্লুইভার খুব ওই ভালো দিকে। খেলতেছিল। হ্যাঁ, ফলস নাইনে চলে যাচ্ছিল, সো ভালো খেলতেছিল। তো এবারও হোপফুলি আরো বেটার করবে। আমার টিম নিয়ে আর সেরকম কোনো চেঞ্জ নাই। আমি একটা পান্ট নিছিলাম, পটস, ও খেলেই নাই, ফালতু। এটা কোনো কাজে লাগে নাই। তো এটাকে আপাতত চেঞ্জ করতে পারতেছি না, যেহেতু ফ্রি ট্রান্সফার একটাই, আর ট্রান্সফার আপাতত নষ্ট করব না। সো এটা চেঞ্জ করে আমার হয়তো কোন একটা 4.5 মিলিয়নের স্টার্টারে যেতে হবে। সেটা হয়তো নেক্সট গেম উইকে যাব। এই গেম উইকে আমি কোন ট্রান্সফার করব না, ওইটা মোটামুটি ফিক্সড। আচ্ছা, আর একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হলো পয়েন্টস। পয়েন্টস আমার একটু বেটার, আদনান ভাই থেকে একটু বেটার, 61 পাইছি। হালান্ড নিয়া। হালান্ড ছিল, হালান্ডই আচ্ছা। মোটামুটি আগায় দিছে, রেইনডিয়ার্স তো ছিলই, তারপর ভ্যান ডিভেন এরা। বাট মেইনলি হ্যাঁ, হালান্ড করছে, হালান্ডকে ক্যাপ্টেন দিলে আরো ভালো হইতো, বাট সব তো পারফেক্ট হয় না। সো ছিল যেটুকু আগাইছে ওটাতে আমি হ্যাপি। 2.6 মিলিয়নে আছে গেম উইক র্যাঙ্ক, সো প্রিটি গুড, খারাপ না। তো এই আমার টিম নিয়ে সেরকম আর সেরকম কিছু বলার নেই। মিনি লিগে মোটামুটি ভালো অবস্থায় আছি, একটাতে 2টাতে 3-3-তে আছে। তারপরে আমার টিম মোটামুটি এটাই ডিসকাশন। আর একটা জিনিস নিয়ে একটু ডিসকাস করতে চাই, সেটা হলো এবারে টপ ট্রান্সফার আউট, ট্রান্সফার ইন এই গেম উইকের। সেটা ফ্রিম্পং তো ইনজুর্ড, তো যারা ফ্রিম্পং এ ঢুকছে তাদের জন্য একটু খারাপই লাগতেছে। আমরা যেটা আগেও সবসময় বলি যে প্রুভেন পিএল প্লেয়ার ছাড়া নেয়াটা খুব একটা ওয়াইজ ডিসিশন না। সো রিডস বেস্ট এক্সাম্পল এটার। হ্যাঁ, তো ফ্রিম্পং রিডস দুইজন হলে কি টপ ট্রান্সফার আউট। লিভারপুলের ফিক্সচার ভালো, মোটামুটি ভালো খেলছে, 4 গোল দিছে স্টিল। মানুষজন ফ্রিম্পং তো ইনজুর্ড, সো ওকে বাদ দিবেই, স্বাভাবিক ব্যাপার। রিডস এরটাও খুব মানে হতাশাজনক। ওকে নিয়ে অনেক ভালো কথাবার্তা হচ্ছিল, বাট স্টিল সে খুবই বাজে পারফর্ম করছে। আর ভার্ডিওল ইনজুর্ড, সো পেদ্রো, পেদ্রো এটা হাইয়েস্ট। সারপ্রাইজিং লাগছে, পেট্রোকে হঠাৎ করে এবার মানুষ ডিস করলো। এটা তো হ্যাঁ, জানাই ছিল পেড্রো 60-70 হাইয়েস্ট। মিনিটস খেলবে, এরপর ডালেপ নামবে, এটা তো সবাই জানতো। তবে আমার কাছে কিন্তু ভাইয়া ডালেবের ইম্প্যাক্ট ভালো মনে হয়েছে, যে কটা টাইম ছিল বরঞ্চ বেশি চান্স ক্রিয়েট করছে বা অনেক গোলের ফিজিক্যাল, মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানে ফিজিক্যাল প্লেয়ার। প্রিমিয়ার লিগে যেরকম লাগে আর কি। পেদ্রোকে অলরেডি 3.5 লাখ মানুষ ডিচ করছে, আজকে আরো ডিচ করবে। আজকে তো গেম উইকের যেহেতু আপনার ডেডলাইন, সো আজকে আরো মানুষ ওকে ডিচ করবে। আর এই বালার্ডকে মানুষ ধুমায় নিতেছে 4.5। সান্ডারল্যান্ডের আমার কাছে গিয়া মনে ভাল হচ্ছে অলরেডি ফিউচারে 12। দেখা যাবে ওয়ান ম্যাচ ওয়ান্ডার হইতে পারে বালার্ড। হ্যাঁ, হইতে কারণ পারে। মানুষ যেভাবে ধুমা নিতেছে। দেখা যাবে নেক্সট 3 গেম উইক কোনো খবর নাই, 1 পয়েন্ট দিয়ে বেড়াইতেছে।
তারপর অনেকে আবার যে একিটিকি কেউ নিচ্ছে, একিটিকি তো গোল দিছে একটা, একটা না দুইটা গোল দিল ভাই। এখন একটা, আইজাক যদি আসে একিটিকির এটা সাথে ওই যে পেড্রো আর হচ্ছে ডিলাপের মতন অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মিড শেয়ার করবে, 30-40 মিনিটস করে খেলবে, এক ম্যাচে ইসাক স্টার্ট করবে, আর এক ম্যাচে দেখা যায় ও স্টার্ট করবে, তো দুইজনেরই পয়েন্ট ডিভাইডেড হয়ে যাবে। উডকে অনেকে নিচ্ছে, উড কিন্তু আমাদের নাই, উডও কিন্তু একটা ভালো পিক। সবাই ভাবছিল যে উড তো ওভার পারফর্ম করছে, উড আর খুব একটা ভালো করবে না দেখে অনেকেই নেয় নাই, বাট উড কিন্তু স্টিল মানুষ ভালো গোল আমি যে দিছে। দেখছি ওই যে নটিংহ্যামে যেটা হয়েছিল প্রি সিজন, ওর মতো একটা গোল ছিল 5 ম্যাচে। হ্যাঁ, এই জন্য ওদের তো পাত্তা দেয় ওরা না কেউ। ওরা ভাবছে উড ফর্মে নাই, ওদের মিডফিল্ড বা ক্রিয়েটিভ যারা মিডফিল্ডার ফর্মে নাই, কিন্তু এটা পুরা রং প্রুফ করছে। উড হ্যাটট্রিক হ্যাটট্রিক করতে হবে লাস্ট ম্যাচে, হ্যাঁ, আনলাকি ছিল। ওদের আনলাকি সেকেন্ড তো গোলটা তাদের অসাম, ওই অ্যান্ডারসনের হ্যাঁ, যে পাসটা হ্যাঁ বল আন্ডারসে পাসটা দিল। যাওয়ার আগেও দৌড় শুরু করছে। ওর সুন্দর টাইমিং যে করছে। অ্যাজাম্পশনটা ছিল, অ্যাজাম্পশন হেভি ছিল। হ্যাঁ, আর ভালো আমরা রেন্ডিয়ার্স আগেই উঠে গেছিলাম, রেন্ডিয়ার্স ব্যান্ড ওয়াগানে। সো হ্যাঁ, পান্ট কাজে লাগছে। পান কাজে লাগছে, 1 পয়েন্ট আমাদের 0.1 ভ্যালু বাড়ছে টিমের। ও আমার আবার ওই যে বোয়েন নিয়ে কমে গেছে, সো ইকুয়ালি হয়ে গেল। বোয়েনের আজকে দেখলাম 0.1 ফল করছে, সো কি আর বাট করা। ওয়েন তবে এই আমার টিমে থাকার সুবিধা, তুমি ইচ্ছা করলে 7.5ও যেতে পারো, 7ও যেতে পারো, হ্যাঁ ইভানজেলসন নেওয়া যায়, উডো নেওয়া যায় ওর বদলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এই ফিউচারে হয়তো ওই, বর্নমাথের যদি মিডফিল্ডে যদি ইনজুরি থেকে ক্লুইভার্ট ব্যাক করে, আমার মনে হয় আরো স্ট্রং হবে, সেমিনোর জন্য আরো ইজি হবে অ্যাসিস্ট পাওয়ার। ও তো ইনজুরি পড়ে আছে। হুম, এবারের একটু ওই ইয়াটা দেখি আমাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের যে স্কাউট সিলেকশন, এটা কি আসছে ভাই ডেস্কটপে নাকি? না, আচ্ছা, তাহলে এটা একটু শেয়ারটা চেঞ্জ করতে হবে। স্কাউট সিলেকশন আমার কখনোই খুব একটা পছন্দ হয় না, ওরা জাস্ট ওয়ান গেম উইকের জন্য বানায়, তো তো এটা আসলে কখনোই খুব একটা ভালো হয় না। এটা তাও দেখে যেটা একটু, হয়, অনেকে পুরো টিম হোল সিজনের টিম বানায়। এই যে ব্রেন্টনের গোলকিপার দিয়ে সবাই টিম বানাইছে, ম্যাক্সিমাম ধরা গেছে ওয়ান গেম উইকের জন্য। ব্রেন্টন তো মনে হয়, ব্রেন্টফোর্ড তো এখন মনে হয় সবচেয়ে উইক টিমগুলোর মধ্যে একটা। হ্যাঁ ওদের তো পুরা হজবরল অবস্থা ব্রেন্টফোর্ডের। এবার ওই দেখা স্কাউট যাচ্ছে। সিলেকশনটা আপনার ওই ওয়ান গেমের জন্য ঠিক আছে। ওরা আর্সেনালের ইয়াকে নিছে, রায়াকে নিছে, সাকাকে নিছে। সাকাকে কেন নিছে তার থেকে গিকোরেসটা না কেন, এটা আমি চিন্তা করতেছিলাম, যেহেতু লাস্ট আমাদের আর্টেরা বলেই দিল যে পেনাল্টি টেকার হবে হলো গিকোরেস, সাকা না। পেনাল্টি না থাকলে সাকা টেনে নেওয়ার মানে নাই। হ্যাঁ, আর সাকা লাস্ট ওপেন প্লে গোল ছিল মনে হয় লাস্ট জানুয়ারিতে, 7 মাস না 8 মাস আগের কথা। এর মধ্যে সে তবে এখন ওপেন প্লেতে গোল দিতে পারেনি। ইউনাইটেডের এগেন্সে কিন্তু সাকার গোল হয়ে গেছিল, জাস্ট ডিলিট শেষ মুহূর্তে পা দিয়ে আটকা, মানে ডিফ্লেকশন করার কারণে, মানে সাকা কিন্তু ওই ম্যাচে কম চান্সের মধ্যে অলমোস্ট গোল দিয়ে দিছিল আর কি। হ্যাঁ, যাই হোক, তাও স্টিল আমার কাছে লাগে যে কেন গ্যাব অনেক বেশি, কেন গ্যাব্রিয়েল কিংবা সালিবা নিলে হয়তো আরো ভালো হইতো ডিফেন্সে। ডোরগুকে নিয়ে কিছু বলা দরকার মনে হয় ভাই, ডোরগু কিন্তু সেই খেলছে 4.5-এ। দোরগু সেই খেলছে, পোস্টে লাগছে, গোল দিয়ে দিছিল প্রায়। হুম, ডোরগু মোটামুটি ওয়াচ লিস্টে 4.5 থাকা উচিত, ওয়াচ লিস্টে থাকা উচিত। ডোরগু সেন্সেইকে নিছে, ওই যে তখন বলতেছিলাম একটু আগে, সেমিনিওকেও নিছে। সেমিনিওর সাথে উজবের খেলা আছে, সেমিনিও হয়তো এই ম্যাচেও 7-8 পয়েন্ট দিয়ে ফেলতে পারে। দেখেন আপনারা একটু টেম্পটেড হয়ে নিবেন কিনা সেমিনিওকে। আর এছাড়া থিয়াগোকে নিছে, দাম আমি বেড়ে থিয়াগো, গেছে, 7 বেসিক্যালি এখন 7 না, 7.5 হয়ে গেছে, তাই না? কারণ 7.1 কাউকে কিনতে গেলে তো তোকে 7.5 ফান্ড মানে হ্যাঁ ওপেন, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, শুরুর দিকে প্রাইস কমা বাড়াটা খুব ডেট্রিমেন্টাল হয়ে যায় আর কি। হুম, থিয়াগোকে নিছে এটা ঠিক আমি বুঝিনি, থিয়াগোকে কেন নিছে থিয়াগোকে। পেনাল্টিতে গোল দিছে একটা। হ্যাঁ, বাট স্টিল খুব একটা ইমপ্রেসিভ কোনো প্লেয়ার না, কেন নিছে জানি না। 6 মিলিয়ন হয়তো বাজেট মিলানোর জন্য নিয়ে রাখছে। যাই হোক। হ্যাঁ, আর 6 মিলিয়নে ওর বদলে গ্যাব্রিয়েল বা ইয়েকে সালিবাকে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটাই বলতেছিলাম যে ডিফেন্সে ওরা সেন্সেইকে বাদ দিয়ে হয়তো আপনার আর্সেনালের কাউকে নিতে পারতো। তারপরে হোয়াইট ছিল 5.5-এ, তারপর ক্যালাফিওরি লাস্টে গোল দিল, সো ওটাও দেখতে পারতো। এই আর কি, মানে ওভারঅল আমার খুব একটা পছন্দ হয় না স্কাউট সিলেকশন, এবারও খুব একটা পছন্দ হয় না। অনেক কোয়েশ্চেন্স থাকে, কেন কি সিলেক্ট করে ওরা ভালো জানে। যাই হোক, এই আর কি ভাইয়া, আমার আর সেরকম কিছু নাই শেয়ার করার। সামিউল ভাই যদি কিছু বলতেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আমারটা তাহলে দেখে, আমার তো মোটামুটি অবস্থা সেই টাইল অবস্থায় আছি। তো এটা হচ্ছে লাস্ট গেম উইকের আমার অবস্থা। আসে নাই, আসে তো নাই,
এবার আসছে, আসতে বলো। পারে। সো এখানে ওই আবদান ভাইয়ের সাথে আমি যেটা বলছিলাম যে ডাবল ডিফেন্স একটা রিস্ক থেকে যায়, তো বস আমার কথা নেয় নাই। তো আমি এখানে একটু ডাবল ডিফেন্স করি নাই। সো আমি এখানে সানচেজকে নেওয়াতে আমি পয়েন্ট বেশি পাইছি একটু। হ্যাঁ, মোটামুটি আর ওভারঅল সেমই আছে। সো বয়ন তো অ্যাজ ইউজুয়াল সবাইকে হতাশ করছে আমাদেরকে। আর পোরো আর ভ্যান্ডিভ্যানের মধ্যে একটা ডিফারেন্স ছিল, তা আমি মোটামুটি সেম পয়েন্টই পাইছি 1 মিলিয়নের চিপার রেটে। তো এটা আমি এতে হ্যাপি। আর ভ্যান্ডিভ্যানের হেডিং এর একটা ক্যাপাসিটি থাকে, তো ওর জন্য আমি 1 মিলিয়ন বাঁচাইছি এখান থেকে। আর আমি যেটা লাস্ট গেমকে বলছিলাম 1 মিলিয়ন হাতে রাখছিলাম, এই যে আদনান ভাই যে একটা রাইটলি একটা কথা বললো, 0.1 মানে হচ্ছে 0.5 এর ট্রান্সফার। হ্যাঁ। সো ওইটা আমি হাতে রাখছি অলওয়েজ। সো এখন আমি এই গেম উইকে আমি খুব একটা চেঞ্জ করতেছি না। আমি যদি এই গেম উইকে আমি টিমটা দেখাই, এই গেম উইকে আমার সেম টিম এটা থাকবে। আমি জাস্ট ভ্যান্ডিভ্যানের জায়গায় এসটিভিকে খেলাচ্ছি সান্ডারল্যান্ডের সাথে, কারণ ম্যান সিটি যে ফর্মে আছে এটা ক্লিন শিট রাখার কোনো চান্সই নেই। তো এখানে আমি একটা এসটিভিকে নিয়ে একটা পাম্প নিচ্ছি আর কি, তাও যেহেতু হোম ম্যাচ সান্ডারল্যান্ডের সাথে, এবং ওরা লাস্ট চ্যাম্পিয়নশিপে মাত্র 16টা গোল খাইছিল। তো ওটার উপর ভরসা করে আমি এসটিভিকে এবার খেলাবো এই গেম উইকে। আর বয়ানকে আমি প্ল্যান করছি থার্ড গেম উইক পর্যন্ত আমি কোনো ট্রান্সফার করবো না, যদি আমার 11টা প্লেয়ারই খেলে। আর চেলসির যে ডিফেন্স আমি খুব কনভিন্স না, কারণ মাথাটা যে দুইটা সুযোগ পাইছিল ওটা গোল দেওয়া দরকার ছিল, ওদের দিতে পারে নাই। আর বোয়েনের হোম ম্যাচে ও খুবই স্ট্রং। সো আমি বোয়েনের এর জন্য বোয়েন রিলাই করতে যাচ্ছি একটু হোম ম্যাচে। আর দেখা যাক আর কি। আর ট্রান্সফার আমি আসলে থার্ড গেম উইক পর্যন্ত রাখবো, কারণ অনেক ট্রান্সফার নিউজ চলতেছে, এই ওদিক যাচ্ছে সে ওদিকে যাচ্ছে, প্লাস ইন্টারন্যাশনাল ব্রেক আছে একটা। সো মোস্ট প্রবাবলি আমার থার্ড গেম উইক পর্যন্ত খুব একটা ট্রান্সফার চান্স নাই এখানে। যেটা হতে পারতো যে আমি হালান্ড নিতে পারতাম বয়নের জায়গায়, আর একটা চিপার মিডফিল্ডার পামারের জায়গায়, বা ব্রুনো ফার্নান্ডেজের জায়গায়, কারণ আমার সেই অপশনটা আছে, কারণ যে 1 মিলিয়ন আছে। কিন্তু যেটা হতো যে আমার একটা প্রিমিয়াম প্লেয়ারের জায়গায় আমি দুইটা মিড বা প্রিমিয়াম প্লেয়ার একটা ট্রেড অফ করা লাগতো আর। সো ইনিশিয়ালি আমি খুব একটা পেশেন্সের সাথে খেলতে যাচ্ছি। সো এই 3 গেম উইক আমি আনলেস এনে ইমার্জেন্সি বা ইনজুরি আমি এই টিম নিয়ে যাবো। তো এই হচ্ছে মোটামুটি আমার ওভারঅল টিমের অবস্থা। আর যা যা আলোচনা তো অলরেডি আদনান ভাই ফারাবি ডিসকাস করে দিয়েছে। সো এই হচ্ছে আমার মোটামুটি টিম। লাস্ট একটা জিনিস, তুমি একটু স্ক্রিনটা ছাড়ো। জি। সো লাস্ট একটা পয়েন্ট। সো এটা হলো গিয়ে ওই ইন্টারন্যাশনাল ব্রেক এবং ক্যারাবাও কাপ, ইউরো সব ইম্প্যাক্টেড ফিক্সচার গেম উইক 11 পর্যন্ত। তো ইন্টারেস্টিংলি প্রথম পর্বে তো দেখিয়েছিলাম আমরা যে চেলসি, ক্রিস্টাল প্যালেস ইউরোর গেমও আছে এই গেম উইকের আগেই সম্ভবত। এটা কয় তারিখে? 19 তারিখ এটা হয়ে গেছে তাহলে। সো একটা গেম খেলা হয়েছে, তারপর আবার নটিংহ্যাম, তারপর আবার ইউরোর আরেকটা ম্যাচ আছে সেকেন্ড লেগ। তো অনেকগুলা ম্যাচ এর মধ্যে এজে গেল, গুয়েহি যাবে যাবে না সর্ট অফ সিচুয়েশন। সো ক্রিস্টাল প্যালেস একটা ভালো কেমিস্ট্রিতে থাকা দল, বাট এখানে কিছু ভেজাল সিচুয়েশন। 2 নাম্বার হলো গিয়ে এই গেম উইকের পর মিড, মানে 2 গেম উইকের মাঝখানে ক্যারাবাও কাপের বেশ, ইউরোর বেশ কিছু ম্যাচ আছে, ক্যারাবাও কাপও আছে এখানে। ক্যারাবাও কাপের রাউন্ড 2 আর কয়েকটা ম্যাচ আছে বোধহয় ইউরোর কোয়ালিফায়ার। তো এখানে আমাদের গেম 2 এর পর কোন রকম আর্লি ট্রান্সফার বা এরকম কিছুতে যাওয়া একেবারে ঠিক হবে না কারোরই। সবারই আসলে এই মিড উইকের যে ম্যাচগুলো সেগুলো দেখা দরকার। আর গেম উইক 3 এর পর এরপর একটা লম্বা ব্রেক। আমরা জানি ইন্টারন্যাশনাল ব্রেকে প্রচুর পোলাপাইন ইনজুর্ড হয়, পোলাপাইন মানে প্লেয়ার আর কি, ইনজুর্ড হয়, রাস্টিনেস নিয়ে আসে। সো লং ব্রেক, সেই ব্রেকটা দেখে আগানো উচিত। এরপরে যেটা ঝামেলা সেটা হলো গিয়ে, এরপরে হলো গিয়ে ইউসিএল শুরু, চ্যাম্পিয়ন্স লিগ শুরু। সো চ্যাম্পিয়ন্স লিগের টপ টিমগুলোতে, অর্থাৎ লিভারপুল, আর্সেনাল, সিটি, চেলসি আর নিউক্যাসল, এগুলোতে হিউজ রোটেশন শুরু হবে। রেইনডিয়ার্স এর স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। সো ওই পয়েন্ট থেকে আসলে আমাদের আহ, ওই টিমগুলোতে একেবারে নীল প্লেয়ার ছাড়া বাকি প্লেয়ারে মুভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আবার পরের উইক থেকে ইউরোপা কাপও শুরু।
তো অ্যাস্টন ভিলা আর নটিংহ্যাম খেলবে। সো গোয়িং ফরওয়ার্ড অনেক ইনজুরি রোটেশন আসতে যাচ্ছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্রেকের পর। সো ট্রান্সফার তো খুব কশাসলি নিতে হবে। তার পাশাপাশি টিম টার্গেটও বুঝে শুনে নিতে হবে, শুধুমাত্র টিকারে গ্রিন থাকলেই নেওয়া ঠিক হবে না। দেখে নিতে হবে এই স্লাইডটাতে যে ইউরোর গেমগুলা, তারপর ক্যারাবাও কাপের গেম, ইউরোপা কাপের গেম, এগুলো মিড উইক গুলোতে আছে কিনা। সো অবভিয়াসলি এই ফর এক্সাম্পল এই টিমগুলোতে 3টা ম্যাচ খেলতে হবে 2 উইকের মধ্যে, তো রোটেশন তো হবেই। সিটিতে সিগনিফিকেন্ট রোটেশন হবে। সো ওই এর মধ্যে আবার ডিফিকাল্ট ম্যাচও আছে। ইউরোর ওই মিড গেমের পর সিটি আর্সেনালের ম্যাচ আছে। সো মানে খুব ডিফিকাল্ট সিচুয়েশনে, বিশেষ করে সিটি আর্সেনালের জন্য একটা ইন্টারন্যাশনাল ব্রেকের পর একটা টাফ ফিক্সচার এর মধ্যে ঢুকতে হবে আর কি। সো এগুলো দেখে টেখে আগাইতে হবে। ও এর মধ্যে টটনহামকে বলা হয়নি, ওরাও ইউসিএল খেলবে লাকিলি এনিওয়ে। সো যাই হোক। তো এখানে আসলে ভাই বেঞ্চটা একটু ভালো রাখা দরকার, কারণ ইনজুরি আসবেই। যে লেভেলের ম্যাচ আসবে বা রোটেশন, অ্যাটলিস্ট 2 পয়েন্টার বা 3 পয়েন্টার যদি দিতে পারে বেঞ্চ রাখলে অ্যাটলিস্ট জিরো মারা লাগবে না একটা। এখন গোয়িং ফরওয়ার্ড এসেনশিয়াল না হলে মানে 11 বানানো যাচ্ছে না, এছাড়া ট্রান্সফার জমানোটাই ইম্পর্টেন্ট আর কি। রাটার নিয়ে কিছু বললেন না? কাকে? জর্জিনিও রাটার, আপনার ব্রাইটনের। আটার আর রুটার? রুটার, সরি। আমি ব্রাইটনের খেলা দেখি নাই, এই কারণে ওরকম ভাবে জানি না। ব্রাইটনের আহ, ইয়ে ফিক্সচারও কিরকম। ব্রাইটনের ফিক্সচার, ব্রাইটনের ফিক্সচার কই 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 আহ, ওটাও তবে অত ইয়ে না। এভারটনের ম্যাচ আছে, এরপর সিটির ম্যাচ আছে। তো সিটির ম্যাচ যাওয়ার পর ওটার দিকে তাকানোই ভালো, কারণ 2 ম্যাচের মধ্যে যদি সিটি থাকে, আর ওদের ডিফেন্স তো, ব্রাইটন গত সিজনে প্রত্যেক ম্যাচে অলমোস্ট গোল খাইছে। এবারও তো ডিফেন্সে এস্টুপিনের বদলে নতুন ডিফেন্ডার আসছে, ডি কুপার। সো ওয়ার্ক ইন প্রসেস আর কি। রাটারকে নিয়ে সবাই পান্ট খেলছে, রাইন্ডার্সটা কাজে লাগছে, রাটারটা লাগে না, এই হলো ডিফারেন্স। এখানে ভাই একজনকে সম্পর্কে বলেন যে সবচেয়ে বেশি হাইট এন্ডাই, ওর অবস্থা দেখুন তো খুব একটা আমার ইমপ্রেশন লাগে নাই। 0 শট, 0 চান্স ক্রিয়েটেড লাস্ট ম্যাচে, কিন্তু অনেক হাইট। ওই যে পেনাল্টি টেকার ছিল সে, so টিমটা কার? টিমটা তো হলো গিয়া কি বলে, এভারটনের যে টিম। জি। সো ওই টিম সবসময় ডিফেন্সে ভালো, এই কারণেই কি জানি নাম ডিফেন্স গোলকিপারটার, পিকফোর্ড, ব্রিটিশ ইংল্যান্ড টিমের গোলকিপার জি পিকফোর্ড জি। 5.5। আর ডিফেন্সটা সবসময় ওরা ডিফেন্স ফার্স্ট খেলে, তো ওই পার্সপেক্টিভ থেকে ডিফেন্সে ওখানে কনসেন্ট্রেট করাই ভালো ছিল। ওই পার্সপেক্টিভ থেকে ইয়েকে নেওয়া, ডেফকন দেখা টার্কোস্কিকে নেওয়া। ওরা তো সবসময় পুরো সিজন, গত সিজনও দেখলো ওয়ান অফ দ্য লোয়েস্ট গোল স্কোরিং টিম, ম্যানচেস্টারের আগেও যদিও ছিল, যাই হোক। তো ওটাতে ফোকাস করি নেই আর কি। তো এন্ডায়াকে নেওয়ার প্ল্যান সবারই ছিল, লোকে পেনাল্টি টেকার এবং আউট অফ পজিশন খেলবে, মিডফিল্ডে মানে লিস্ট করা, বাট স্ট্রাইকার হিসেবে খেলবে। বাট ওই যে টিমে এখন গ্রিলিশ আসতেছে, কেডিএইচ কেবল আসছে, তো এইগুলো সব মিলে আর কি ওদের তো কাছ থেকে এমনি গোল আউটপুট লো এক্সপেক্ট করাই ছিল সবার। সো ইন্ডিয়াতে এখন বোধহয় প্রচুর সেলটেল হচ্ছে আর কি। অনেকে নিছিল 6.5-এ, তো এখন অনেক সেলটেল হচ্ছে। বালেবার এভারটন আপডেট ওই কি? জাস্ট রিচার্লিসন আর হচ্ছে ডিসিএল থাকার সময় জাস্ট 21-22 সিজনের সময় একটু লুক্রেটিভ ছিল আর কি অ্যাটাকিং, এরপরে আর নাই। আর রিচার্লিসন যাওয়ার পর থেকে ওরকম আর সেই তাকে ধারটার নাই। হ্যাঁ, ডিফেন্স ফার্স্ট আর কি, ডেভিড ময়েসের টিম তো। আর কার কথা বললি আবার আমি? বালেবা, আপনাদের ভালো তো ম্যানিউতে। ডিফেন্সিভ মিডফিল্ডার ও। ও ইয়েতে না কি না, বলে, ম্যানিউতে আসার আপডেট কি সেটা জিজ্ঞেস করতেছি। ডেফকন না না, ওর 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 তো $115 মিলিয়ন ইয়ে দিছে ওকে তো। আহ, এই সিজনে নিবে না ওরা, বেচতে চায় না, ওটা বোধহয় আগাচ্ছে না ওরা সম্ভবত। আমরিমের আগের টিমের একজন মিডফিল্ডার, ফ্রেঞ্চ লিগের একজন মিডফিল্ডার এরকম দেখছো, আর ক্রিস্টাল প্যালেসের ওয়াটন এরকম দেখছো। বাট ইউনাইটেডের সকল পারচেসই ডিপেন্ড করে সেল করার উপর। সো যদি সানচোকে আর এই যে রিয়েল গোট অ্যান্টনিকে যদি সেল করতে পারে, তাইলে হলো গিয়ে ও কিছু কিনতে পারবে। আদারওয়াইজ তো ওদের স্যালারি এত হাই, ওইটা
না বের করতে পারলে ফেয়ার প্লেতে তেমন একটা আর কেনার অপরচুনিটি নেই। এমনি তো তিনটা বিশাল বিশাল প্লেয়ার কিনছে, বাট তিনটা প্লেয়ারের মধ্যে ইয়ে তো দেখা হলো না, সিসকো তো দেখা হলো না, বাট মানে ইয়ে কুনিয়া আর এমবুয়েমো ক্লিয়ার আপডেট, মানে ক্লিয়ার, মানে হুম হুম আপগ্রেড, দ্যাটস ফর শিওর, মানে যে দেখছে সেই বলতে পারে ক্লিয়ার আপগ্রেড। তো এটা ম্যাটার অফ টাইম, ওরা গোল পাবে, অ্যাসিস্ট পাবে, এটা ম্যাটার অফ টাইম। রিচার্লিসন কিন্তু লাস্ট ম্যাচে খুব সেই একটা গোল দিছে। কুদুসও ওয়ার্ল্ড হ্যাঁ কাপ ভালো weekend-এ খেলছে। ভালো এই ওয়ার্ল্ড কাপের একটা গোল দিছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ও তো মোটামুটি পাগলা। বাট রিচার্লিসনের মিন্সটাও পেড্রোর মতো আর কি, উইল বি শেয়ার্ড উইথ সোলাঙ্কি ইনঅ্যাডভার্টেন্টলি, এটা হইতে বাধ্য, হ্যাঁ ইনএভিটেবল, এটা হইতে বাধ্য। সোলাঙ্কি একটা ম্যাচ ম্যাচ ফিটনেস কম, এই জন্য খেলায় নাই, বাট হ্যাঁ একটু টাইম নিয়ে খেলাবে আর কি, বাট ওদের আজকেই হয়তো ফার্স্ট চয়েস খেলবে। সম্ভবত সোলাঙ্কি। কি যে হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট সোলাঙ্কি। কুদুস কিন্তু ভালো খেলছে, কুদুসে কিন্তু অনেকেই নিছে, আমরা কেউই নিই নাই, কিন্তু কুদুস কিন্তু অনেকেই অনেক ওনারশিপ বেশ হাই, সিক্স ভালোই পয়েন্ট কিন্তু খেলছে। ফাইভে ভেরি গুড। হ্যাঁ এখান থেকে কুদুস ভাই একটা অপরচুনিটি আসতে পারে আমাদের। এই ম্যানচেস্টার সিটির ডিফেন্সের ইজি রুট হচ্ছে গোলকিপারে। ট্রাফোর্ড থাকে 5 পয়েন্টে, ম্যান সিটির ডিফেন্স কিন্তু একটা বেশ ভালো টিম। এডারসন যদি মুভ করে আর কি, সৌদি লিগে যেটা শুনতেছি এরকম ওটা মনে হয় হয়ে হবে। যাবেই। 5 মিলিয়নে এনিথিং অফ সিটি ইজ এ গুড ডিল, জি। এনিথিং। হ্যাঁ যদি রেগুলার খেলে আর কি। তো ওরা তো 5টা টুর্নামেন্ট একসাথে খেলবে, সো আর পেপের তো আসলে, পেপে এই যে সেকেন্ড ম্যাচে রেন্ডার্সকে বসায় দিতে পারে বেঞ্চে, কিছুই বলা হ্যাঁ যায় না। হ্যাঁ, তো মানে পেপ থাকা কারণ অবস্থায় খুবই টাফ প্রেডিক্ট করা। একমাত্র ওদের গোলকিপারটা সার্টেন থাকে আর কি, আর হালান্ড, এই দুইটাই থাকে সার্টেন, আর হ্যাঁ একটা দুইটা সার্টেন। ফিক্সড, বাকি কেউই আসলে শিওর না কারে কই খেলাবে। কারণ কোভাচিচ আছে, কোভাচিচ আসলে রাইন্ডার্সকে রেস্ট দিতে পারে। সো ঠিক নাই ওরা কি করে। এটাই ভাইয়া, তাহলে কি আজকে আমরা ক্লোজ করব? বেস্ট অফ লাক আমাদের, যেন আমাদের প্লেয়ার ঘুরে দাঁড়াইতে পারে আজকে। আমার কাছে লাগতেছে ভাই 55-60-এর মধ্যেই থাকবে, মানে আমার লাস্ট 3-4 বছরের এক্সপিরিয়েন্স এমনই দেখি আমি, 55-60-এর ভিতরেই থাকে, বেশি চায় না। তোমাদের ক্যাপ্টেন কে? আমার তো হালান্ড। তোমার তো হালান্ড আমার আছে, সালা, হ্যাঁ সামিউল, সালা। সামিউল সালা। আচ্ছা আচ্ছা। সালাকে নিয়ে কি মনে হয়েছে? প্রথম দিকে তো সব সালা অনেক ওয়াইড, গোল দিতে পারবে না, ওই লাস্ট ইনজুরি টাইমে লাস্ট গোলটা না হলে কিন্তু আমাদের এই পট খুব ডিফারেন্ট হইতো। তার সারা সব টাকা থাকতো। সবগুলা গ্রুপেই তো লেগে গেছিল যায়, হ্যাঁ হ্যাঁ, সালার কি হইলো, কিং সালা না মহাত্মা গান্ধী, আহ, কে জিততেছে? পরে দেখলো না, কিং সালা ঠিক আছে। তবে এভরি সিজনে প্রথম 4-5টা গেম উইকে যাওয়ার পরে বোঝা যায় কোন টিম আসলে কি অবস্থা। তো হ্যাঁ ভাই। ইনিশিয়ালি পেশেন্স দিয়ে একটু ধৈর্য রাখা লাগবে, মানে প্যানিক হয়ে ওয়াইল্ড কার্ড মারা বা মাল্টিপল হিট নেওয়া ডিফিকাল্ট আর কি, সংযত রাখা উচিত। বাট মুশকিল কি এই সিজনে হাতে এত চিপ, চিপ। প্রচুর লোক চিপ খেলবে, ও প্রচুর। একটা চিপের প্ল্যান আমি নোট করছিলাম, এটা আমি জাস্ট একটু ওয়াইল্ড কার্ডের বেসিক্যালি ছাড়ি হ্যাঁ, আমার, শেয়ার দে শেয়ার বা দে। একটু ফিক্স ছাড়ি। না, এটা আমার ফোনে, এটা শেয়ার দিতে পারতেছি না, মানে ফোনে নোট করা। তবে একটু ফিক্সচার একটা ওপেন করেন, মানে মোটামুটি 13 পর্যন্ত গেম উইক আছে, ওই যেটা ছিল একটু ফিক্সচার রেটিং একটা বের করছিলেন না? যদি 9 পর্যন্ত আছে। আচ্ছা, আচ্ছা 9 পর্যন্ত থাকলেও সমস্যা নাই, মানে এক্সপেক্টেড যে গেম উইক 7 গিয়ে আমার একটা ওয়াইল্ড কার্ড মারার ইচ্ছা আছে। গেম উইক 7 গিয়ে ওয়াইল্ড কার্ড মারার ইচ্ছাটার কারণটা হইলো, আপনার আমাদের ইউজুয়ালি যেসব টিমের প্লেয়ার্স বেশি থাকে, এই ধরেন আর্সেনাল কিংবা, আর্সেনাল এক্সাম্পলটি আগে দিই, আর্সেনাল কিংবা নিউক্যাসল, নিউক্যাসল যদিও এবার একটু হয়তো খারাপ করতেও পারে যেহেতু ইসাক চলে যাবে, বাট আর্সেনালের গেম উইকে একটা সিগনিফিকেন্ট শিফট আছে গেম উইক 7 থেকে। So, আর্সেনাল তখন ডাবল আপ করবো, অনেকেই করবে, শুধু আমি না, অনেকেই করবে। তারপরে আপনার টটেনহাম, টটেনহামেরও কিন্তু ফিক্সচার আপনার গেম উইক 5-6 থেকে অনওয়ার্ডস ভালো। এইটা একটা রিজন আছে গেম উইক 7 একটা ওয়াইল্ড কার্ড পসিবিলিটি হওয়ার, অনেকে এই সময় ওয়াইল্ড কার্ড মারবে। আর ওই সামিল ভাই যেটা বললেন যে প্রথম 3-4টা গেম উইক একটু দেখে প্রচুর ডেটা পাওয়া যায়, তো এরপরে ডেটাটা পাওয়া গেলে আমার মনে হয় ওয়াইল্ড গেম উইক 7-এ ওয়াইল্ড কার্ড মারাটা প্রিটি গুড ডিসিশন হতে পারে। সো এটা প্রাণীল সেট আর কি ওর ইয়ে। সো আমার মানে ওর ইয়ে অনুযায়ী কি বলে, ওর যে পডকাস্টটা হয় আর কি, ওটা অনুযায়ী মানে ওর রিকমেন্ডেশনটা ছিল এইটা, যে গেম 6-এ ফ্রি হিট করা। গেম 6-এ ফ্রি হিট করলে কি হবে, যারা সিটির প্লেয়ার নিয়ে শুরু করে নাই, গেম 6-এ
সিটির ম্যাচ হলো গিয়ে বার্নলির সাথে, তো এটা তো গোল ফেস্ট হবে, দ্যাটস ফর শিওর, 5টা মিনিমাম। তো সিটি দিয়ে ভরা। আর ওই ম্যাচে নিউক্যাসল আর আর্সেনালের গেম, তো অনেকেই নিউক্যাসল আর্সেনালের প্লেয়ার নিয়ে শুরু করছে, তো সেগুলোকে সরে রাখা যাবে। আর বাকি টিমগুলা টটেনহাম, তারপর অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, এগুলো সব লুথা টিমের সাথে, বার্নলি তারপর সান্ডারল্যান্ড, এই লুথা টিমের সাথে প্লেয়ার, সরি ফুলহ্যাম, ব্রেন্টফোর্ড, এই একটু উইক টিমগুলোর সাথে গেম আর কি। তো লোড আপ করা আর কি, এটা একটা স্ট্র্যাটেজি। আবার যারা নিয়ে শুরু করছে, সিটি নিয়ে শুরু করছে, তারা এই, এবং চেলসি বেশি আছে, চেলসি লিভারপুলের ম্যাচ, লিভারপুল আর চেলসি তো সবারই বেশি, তো ওই দুটাকে ডিচ করে 7-এ ফ্রি হিট মারলে বাকিগুলোতে লোড আপ করা যায়, বিশেষ করে ইউনাইটেড এবং ভিলা, বার্নলি আর সান্ডারল্যান্ডের সাথে খেলা, ব্রেন্টফোর্ড, সিটির খেলা হলো গিয়ে ব্রেন্টফোর্ডের সাথে। তো 6 আর 7 ফ্রি হিটের জন্য বেস্ট। গোল ফেস্ট হবে কয়েকটা ম্যাচ, আর কয়েকটা ম্যাচ খুবই টাফ হবে। আর ওয়াইল্ড কার্ডের প্ল্যান বলছে 13 থেকে, সিটি আর লিভারপুলের দেখি, লিডস, সান্ডারল্যান্ড, সান্ডারল্যান্ড, লিডস, মানে 3 গেম উইকে লিভারপুল আর সিটি প্রমোটেড টিমকে 2বার করে খেলবে। যদি 7 গেম উইক ধরি, 3টা প্রমোটেড টিমই খেলবে সিটি, 3টা প্রমোটেড টিমই খেলবে লিভারপুলের সাথে। তো এই টাইমটাতে পুরা টিম লিভারপুল আর সিটিময় হইতে হবে। হ্যাঁ, একইভাবে নিউক্যাসলও বার্ন এই বার্নলি, সান্ডারল্যান্ড, অর্থাৎ 2টা প্রমোটেড টিমকে খেলবে। তো এই 3টা টিমকে নিয়ে নিউক্যাসল, লিভারপুল আর সিটি নিয়ে টিম বিল্ড করলে, মানে প্রত্যেক গেম উইকে 2টা করে ক্যাপ্টেন অপশন পাওয়া যাবে মিনিমাম। তো ওর মানে ইয়েটা ছিল যে এখানে ওয়াইল্ড কার্ড করলে এই পুরা টাইমটাতে ম্যাক্সিমাইজ করা যাবে এই যাদের প্রমোটেড টিমের সাথে খেলা তাদেরকে নিয়ে। হ্যাঁ, জাস্ট তুই যেহেতু খুললি এই হ্যাঁ, হ্যাঁ। এখানে একটা সমস্যা হলো গিয়ে 16-এ গিয়ে আমরা 5টা ফ্রি ট্রান্সফার পামই, দ্যাটস ফর ওই শিওর। যে আফকন। হ্যাঁ, অ্যাফকনের জন্য। তো ওই এটার ফলে আরো সুবিধা আসলে, তার কারণ কি, 16 নম্বর গেম উইকের আগে এই প্রমোটেড টিমের খেলা শেষ হয়ে যাবে। তো এইখানে 13-এ ওয়াইল্ড কার্ড মারলে এই টিমগুলোতে শুধুমাত্র সিটি, লিভারপুল আর নিউক্যাসল ছাড়া আর কোনো প্লেয়ার না রাখলেও চলবে, বিকজ আমি তো আবার 5টা ফ্রি ট্রান্সফার হিট পাই যাব, ট্রান্সফার পাই যাবো, 5টা, 3টা, 8টা, হুম, 8টা হুম, ট্রান্সফার পাই যাবো বাই 16। তো হুম, তো মানে পুরা টিম আবার আরেকটা ওয়াইল্ড কার্ড মারা যাবে। তাই না? হুম। So, ওর স্ট্র্যাটেজিটা এটা ছিল আর কি, আমার কাছেও বেশ ফিজিবল মনে হয়েছে। বাট এখানে একটা ঝামেলা হলো কি, এর আগেই আর্সেনালের আর থেকে হ্যাঁ, ওইটাই আমি ম্যাসিভ, বলতেছিলাম। তো আপনার বার্নলি, সান্ডারল্যান্ড দুই জায়গাতে খেলা আছে আপনার হ্যাঁ, 10-11-তে। তাছাড়া অন্যগুলো একটু ওয়েস্ট হ্যাম, ফুলহ্যাম ইজি আর সবগুলাই কি। ইজি। সো তো তো যেটা করা যায় এই পর্যন্ত, অর্থাৎ 1, 2 থেকে 5 পর্যন্ত ট্রান্সফার জমায় হ্যাঁ, 6-7-এ গিয়া আর্সেনাল আর্সেনাল লোড আপ করতে হবে। ডিফেন্সকে লোডেড করে, সেটা নিয়ে 11 পর্যন্ত বা 12 পর্যন্ত গিয়ে এরপর ফ্রি হিট মারে হুম। আর্সেনালকে বিদায় করে দিয়ে সিটি, সব লিভারপুল, সিটি, চেলসি। লিভারপুল আর, হ্যাঁ, আর ইয়ে দিয়া চেলসিরও আছে, চেলসি চেলসি যে ভালো সান্ডারল্যান্ড খেলছে। আছে, বার্নলি আছে। হ্যাঁ, তো চেলসি আর নিউক্যাসল এগুলো দিয়ে লোড আপ করা আর কি, এই স্ট্র্যাটেজিটা মনে হয় খারাপ না, ভালো, উম, কাজে লাগার মতো না, আমি স্ট্র্যাটেজি। এটা নোট করে রাখছি আমার ইয়াতে। সো এই স্ট্র্যাটেজিতেই মনে হয় আমি আগাবো। আগে আর্সেনাল লোড আপ করে দেন, সিটি, লিভারপুল, আর মাঝখানে চেলসির একটা দুইটা প্লেয়ারকে রেখে দিব। প্লাস টটেনহামেরও খারাপ না। টটেনহাম আর কি আসলে দেখি কি করে, ওরা লাস্ট ইয়ারে 16তে শেষ করছে। আর সো এটার একটা সুবিধা আছে, আমরা 7 পর্যন্ত না, এরপরও এই স্ট্র্যাটেজিতে যাওয়া যায়, যে টার্গেট বিগ টিম ভার্সেস প্রমোটেড টিম অলমোস্ট এভরি উইক। হ্যাঁ, সো এটা যদি 7-এর পরও সাজাতে থাকি, যদি 7-এর পর ঠিক মতো 5টা ট্রান্সফার এবং 13-তে গিয়ে ওয়াইল্ড কার্ড এবং 16-তে গিয়ে আরো 5টি ট্রান্সফার এক্সিকিউট করা যায়, প্রত্যেক গেমে বিগ টিমের কোনো প্লেয়ারকে প্রমোটেড টিমের এগেনস্টে ক্যাপ্টেন দিয়ে পয়েন্ট ম্যাক্সিমাইজেশন করার অপরচুনিটি থাকে। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা তো সাধারণত ফ্রি হিটটা প্রিজার্ভ করি হচ্ছে ব্ল্যাঙ্ক গেমের কথা চিন্তা করে, আর হচ্ছে ডাবল, মানে যেটা ডাবল গেমিং থাকে। হুম। তো এই ক্ষেত্রে আমরা যদি 6-এ খেলে ফেলি, তো পরে আমাদের ব্ল্যাঙ্ক গেমিংকে যখন ঝামেলা হবে না, যখন নাকি মাল্টিপল ব্ল্যাঙ্ক খাবো আমরা? না, তার কারণ হলো গিয়ে তুমি তো 19-এর মধ্যে তোমাকে সবগুলা চিপ একবার খেলতেই হবে। আর 19-এর আগে বেসিক্যালি কোনো ডবল গেম উইক না, ডবল গেম উইক সব শুরু হয় 20 অনওয়ার্ডস, 20 না, বেসিক্যালি আচ্ছা। 25 অনওয়ার্ডস, যখন ইউসিএল এর ম্যাচগুলা নকআউট ফেজে ঢুকে। তো তুমি আসলে 19 গেম উইকের মধ্যে কোনো ডবল গেম উইক পাচ্ছ না
ফ্রি হিট টার্গেটের জন্য। তোমাকে আসলে এই জন্য টার্গেট করতে হবে ওই প্রমোটেড টিমের সাথে বিগ টিমের ম্যাচগুলো কোন গেম উইকে সবচেয়ে বেশি। আদারওয়াইজ তো ডবল গেম উইকের কোনো কনসেপ্টই নাই। তাহলে তো আমরা এইটা শুধু না, ট্রিপল ক্যাপ্টেনের ডিসকাশনও তো হলো না। ট্রিপল ক্যাপ্টেনের ওরকম বার্নলি ভার্সেস সিটি বা লিভারপুল ভার্সেস সিটি, সরি জি লিভারপুল ভার্সেস বার্নলি অর সান্ডারল্যান্ড এরকম ম্যাচের জন্য ওয়েট করতে হবে। বিকজ দেয়ার ইজ নট গোনা বি এনি ডাবল গেম উইক বিফোর 19। কখনো হয় নাই আর কি এর আগের সিজন গুলোতেও, যদি না কোনো ন্যাচারাল ক্যালামিটি ঘটে। সান্ডারল্যান্ড কিংবা আপনার সান্ডারল্যান্ড না, লিডস এর কিংবা বার্নলির সাথে সিটি কিংবা লিভারপুলের যখন ম্যাচ থাকবে ওই সময়টাতে একটাতে ট্রিপল ক্যাপ্টেন মেরে ফেলতে হবে। ট্রিপল ক্যাপ্টেন আমার কাছে এমনিও খুব একটা পছন্দের একটা চিপ না, এটা ভাল লাগে না টু বি অনেস্ট, এটা কখনোই আমি খুব একটা কাজে লাগাইতে দেখা যায় পারি আবার না। ট্রিপল ক্যাপ্টেন মারছি ওই দিনই সালা 50 60 মিনিট আগে সাব হয়ে গেল, হ্যাঁ, সব আমার শেষ। ইনজুর্ড হয়ে এটাই গেছে, কথা। নাহলে এটাই হলো খাইছে। খুবই বাট অপছন্দের একটা সালাহ আর চিপ হালান্ড আমার। তো মোটামুটি পুরোটাই খেলে। বাট এখন পর্যন্ত দুইটা টিমের মধ্যে লিডস কে সবচেয়ে স্ট্রং মনে হয়েছে। লিডস, সান্ডারল্যান্ড প্রথম হাফ যে দেখছে সে অত স্ট্রং বলবে না, বাট সবচেয়ে উইক মনে হয়েছে বার্নলিকে আর কি। বার্নলির হ্যাঁ, ডিফেন্সটা তবে 2023 না 22 হলো না যে ব্যান রেড নাকি সবাই নিল, সে রেড কার্ড পাইলো ডাবল গেম উইকে, সবাই -9 না কত 8 পাইছিল মনে হয়। ওই যে আরে একটা নাম ভুলে গেলাম, মাইনাস না বা আরে অনেকে একজন ট্রিপল ক্যাপ্টেন দিছিল আরে -21। ট্রিপল ট্রিপল ক্যাপ্টেন পাইছে, দিছে অনেকে, হ্যাঁ, অনেকে দিছে ডাবল গেম হ্যাঁ, উইকে হ্যাঁ, ডিফেন্স দেখে। হ্যাঁ, -21 না ভুলে গেছি কি জানি এফপিএল তো তো এটা। 50% লাক, 50% তোমার স্কিল অ্যাওয়ারনেস আর 50% লাক। তো কপাল যেদিন খারাপ থাকবে সেদিন তুমি সালা, হালান্ড, হ্যাঁ তোমার জিওকরেস, যারই নাম না কেন, লাভ হবে না। ইউল বি স্ক্রুড। আর যেদিন লাক ভালো থাকবে সেদিন তো হ্যাটট্রিকও করে বসতে পারে ট্রিপল ক্যাপ্টেনে। তবে একটা ভাই আলোচনা আসলো না, কারণ আমরা তো ধরেন আজও কালক মানে লেটার অন আমরা আর্সেনালের অ্যাসেট নিবই মানে একটা কি এখন এজে আসাতে আর ইউকেরাস থাকাতে এটা কম্বিনেশনটা কিরকম হবে, কারণ অনেকগুলি এখন একই পজিশনে 2 3টা প্লেয়ার হয়ে গেছে। এই যে ডিফেন্স, 90 ডিফেন্স। মিনিট সবাই খেলবে। আমি আর্সেনাল খেলবো শুধু ডিফেন্সে, সেম এলিট সেম, ডিফেন্স। ও আমি যেই কোনো খেলছে ইয়ে আনছি না। ইউনাইটেডের এগেনস্টে, এলিট ডিফেন্স। তুমি 6 আর 2টা নিয়ে বসে থাকো না, হুম, পয়েন্টই। ওর ফরওয়ার্ড টু ইয়ে মানে ওরা তো ইয়েতে গিয়া ইউসিএল এ যখন খেলবে তখন তো আরো রোটেট করবে। ইউসিএল এ এক ম্যাচ যদি ইউসিএল সাকা খেলে পরের ম্যাচ প্রিমিয়ার লিগ খেলে না, এরকম ঘটনা ঘটছে। তো প্রচুর রোটেট করবে ও। আসলে টিমের ডেপথ লোড আপ করছেই দুইটাতেই যেন ফুল ফ্লেজে যেতে পারে, ইউসিএল আর ইয়েতে কি বলে প্রিমিয়ার প্রিমিয়ার লিগ। লিগে। হ্যাঁ, ইউসিএল থেকে আউট হলেও ফুল পুশ করবে প্রিমিয়ার লিগের জন্য আর কি। বাট ডিফেন্স তো এলিট, বিশেষ করে দুজন মোটামুটি সব সময় খেলবে। এই সালিবা আর গ্যাব্রিয়েল ইয়ে চেঞ্জ হতে পারে, হোয়াইট চেঞ্জ হতে পারে, আর ইয়ে হোয়াইট, ক্যালাফিওরি ক্যালাফিওরি, চেঞ্জ হতে পারে। টিম্বার ওরা কি মোটামুটি সব এই সময় দেখা ক্ষেত্রে গেছে। রায়া হচ্ছে বেস্ট পিক, ও সবসময় খেলবে হ্যাঁ, 100%। 5 মিলিয়ন, ও ও ভালো হ্যাঁ, পিক। ভালো পিক। ডেফকন নাই আর কি, ডেফকন নাই, বাট ভালো পিক। ডেফ করে তো দেখলাম ভাই সালিবা বেটার গ্যাব্রিয়েল হচ্ছে, যা লাস্ট ম্যাচে যা স্ট্যাট পাইলাম। হ্যাঁ, এটা অনেকটা মুরিলো আর মিলেঙ্কোভিচের মতো, যে ডেফকনে বেটার বাট অ্যাটাকিং আউটপুট নাই সালিবার আর কি। আর গ্যাব্রিয়েল আবার গোল টোলও দেয়, হ্যাঁ, ওই হেডে গোল পাঁচটা টোল গোল দেয় তো মাঝে দিবেই মধ্যে। হেডার দিয়া। ওদের এইবারের গোলটা হেডার দিয়ে হয়েছে, সেট পিসেস দে আর সো। হুম হুম, ক্যালাফিওরি। ওইটা আসলে মাথা না লাগাইলো রাইসেরটা পুরো ঢুকে দিত, হ্যাঁ, মানে ওটা ও আসলে সালিবা যেভাবে গোলকিপারকে ব্লক দিছে, কিছুই করার নাই আর। ঠিক আছে, ঠিক আমরা তো আছে। কতক্ষণ 1 ঘন্টার কাছাকাছি অলমোস্ট। হ্যাঁ, 1 ঘন্টায় হয়ে যাচ্ছে মোটামুটি। ঠিক আছে, তাহলে ভাই আজকে আমরা এন্ড করি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বেস্ট অফ ভাই, বেস্ট লাক অফ লাক। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।